শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে। দুর্নীতি দুর্নীতি এবং দুর্নীতি শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষ জুড়ে দুর্নীতি চলছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে পশ্চিমবাংলায় চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, তিরপল চুরি, পুকুর চুরি বাদ নেই। কেন্দ্রর যে ডাক্তারি নিয়োগ নেই, ইতিমধ্যেই আমরা খবর পাচ্ছি যে ডাক্তারি নিয়োগে সেই জায়গায়ও ব্যাপক দুর্নীতি হয়েছে, সে নিয়েও মামলা চলছে। আরেকদিকে আজকে কলকাতা হাইকোর্ট থেকে রায় দিয়েছেন যে যারা মাস্টার, তারা কীভাবে মাস্টার হয়েছে তাদের যোগ্যতা প্রমাণ দিতে হবে। এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট সমীক বাগচি মহাশয়। ডাক্তারকে আমরা ভগবানের আর এক রূপ বলে থাকি। সেই ডাক্তার নিয়োগেও অনিয়ম দুর্নীতির টাকা নিয়ে সেই জায়গায় তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। যারা অযোগ্য স্কুলে পড়াচ্ছে সেটা হয়তো চলে যাবে, কিন্তু যারা মানুষের চিকিৎসা, যাদেরকে জীবন দান করবে, তাদের যদি এই দুর্নীতিতে তারা যদি ডাক্তারি পাশ করে তারা যদি হসপিটাল বা বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে যায়, দেশের অবস্থা কি হবে? ওটাই সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এর থেকে বড় দুঃখজনক আর এর থেকে বড় লজ্জার দিন মনে হয় ভারতবর্ষের বুকে কিছু নেই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি গত 10 বছর ধরে বলে গেছেন, সমস্ত পৃথিবীতে তিনি গেছেন এবং সেখানে তিনি বলেছেন আমার দেশ বিশ্বে 5 নম্বরে আছে। কোথাও বলেছেন আমার দেশ এতে ভালো ওতে ভালো, আমার দেশ শিক্ষায় ভালো, টেকনোলজিতে ভালো, আমার দেশের মেধারা সারা বিশ্বে কাজ করছে। আজকের এই দুর্নীতির পরে তিনি কি বলেন সেটা আমার দেখার খুব ইচ্ছা। এক দ্বিতীয় হচ্ছে যে যেভাবে এই দুর্নীতিটা হয়েছে, আপনারা ভাবতে পারবেন একটা স্টুডেন্ট একটা ক্লাস 12-এর পর ডাক্তারি পরীক্ষা দেওয়া যায়, সেই সময় আমি ধরেই নিলাম যে একটা স্টুডেন্টের হাতে 30-35 লক্ষ টাকা থাকে না, তার ফ্যামিলি সেই টাকাটা দিয়েছে। তাহলে তার কোনো ফ্যামিলি তার ছেলে বা মেয়েকে ডাক্তার বানানোর জন্য, এটা মনে রাখতে হবে এটা কোনো চাকরির পরীক্ষা নয়, ডাক্তারির চান্স পাওয়ার পরীক্ষা, ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা, সেই পরীক্ষায় শুধু চান্স পাওয়ানোর জন্য 30 লাখ টাকা থেকে 35 লক্ষ টাকা এক একজন ক্যান্ডিডেট দিয়েছে। এবং যারা ধরা পড়েছে তারা সেটা অকপটে স্বীকারও করে নিয়েছে। তবে একটা জিনিস ভালো যে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে সমস্ত পরীক্ষা বাতিল, সমস্ত রিক্রুটমেন্টও বাতিল। 23শে জুন আবার টোটাল দেশে নতুন করে পরীক্ষা দেওয়া হবে, পরীক্ষা নিতে হবে, নতুন করে অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবং নতুন করে পরীক্ষা হবে। আমি শুধু একটাই কথা বলতে চাই যে এই নতুন করে পরীক্ষাতে তাতে আবার দুর্নীতি হবে না তো। আর একটা ব্যাপার হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট যেন এইটা এনশিওর করে যে এটা ডাক্তারির পরীক্ষা। আজকে যে বা যাদের ফ্যামিলি তা মনে করলো যে তারা 30 লাখ 35 লাখ টাকা দিয়ে তার ছেলে মেয়েটাকে ডাক্তারি পরীক্ষায় বসিয়ে দিল বা ডাক্তারের সার্টিফিকেটটা পরবর্তীকালে তারা হাতে নিয়ে নিল, আমার তো এটা ধারণা যে তারা যে ডাক্তারির যে পড়াশোনা সেখানেও তারা পয়সা দিয়ে করবে, চাকরিও তারা পয়সা দিয়েই ঢুকবে। তাহলে এই ডাক্তারদের হাতে মানুষ যখন একদম শেষ পর্যায়ে চলে যায়, আক্রান্ত, যে কোনো দিন মারা যেতে পারে, রোগগ্রস্ত, আপনার আমার বাড়িতে ধরুন যারা বয়স্ক লোক অসুস্থ হতে পারে, আমরা শেষ কোথায় যাই? হসপিটাল, নার্সিংহোম, ডাক্তারের কাছে। সেই ডাক্তারি যদি ভুল ডাক্তারি করে দিয়ে একজন মানুষের জীবন কেড়ে নেয়, তার থেকে লজ্জার আর কি হতে পারে? আজকে দেশের লজ্জার দিন। আমি মনে করি যে একজন বড় কেউ মারা গেলে পতাকা অর্ধনমিত রাখা হয়, আমার মনে হয় পতাকা একদম অস্তমিত করে দেওয়া উচিত এই কয়েকদিনের জন্য। এত বড় দুর্নীতি, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতি, এত বড় দুর্নীতি দেশের মনে হয় আমরা আগে কখনো দেখিনি। শুনুন একটা কথা বলি, ইডি সিবিআই যে তদন্ত করছে, ইডি সিবিআই তদন্ত করে কি সব কিছু করতে পারবে? ভারতবর্ষের লোক সংখ্যা কত, তার মধ্যে পরীক্ষা দিয়েছিল কতজন এবং কতজন এই দুর্নীতি করে ঢুকেছে? একটা ফ্যামিলি দেখুন, যারা বাবা মা তারা তাদের সন্তানদের ভালো চাইবে, এটা ঘটনা। আমি চাকরির পরীক্ষায় তাও বুঝতে পারি যে তার একটা পেটের টান রয়েছে, কিন্তু যারা বাবা মা একটা ক্লাস 12-এর ছেলে বা মেয়ে, তার হাতে অত টাকা নেই, তার বাবা মা বা ফ্যামিলি তাকে সেই টাকাটা দিচ্ছে, কম টাকা নয়, 30, 32 বা 35 লক্ষ টাকা এক একটা ক্যান্ডিডেটকে সেই টাকাটা দিচ্ছে। সেই টাকাটা দিয়ে তারা জানছে যে আমার ছেলেটা বা মেয়েটা একটা চিটিংবাজি করে কোনো রকমভাবে নামের পাশে একটা লিখতে পারবে যে হ্যাঁ ডাক্তারি পড়ছি বা ডাক্তারি পাস করেছি। দেশের তো তারা সবথেকে বড় ক্ষতি করছে। এদের নিজেদের যদি বোধোদয় না হয়, আমি যদি ধরেই নিই সমস্ত কিংপিনকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো, যারা টাকা নিয়েছে সবাইকে অ্যারেস্ট করা হলো, ইউপিএ আইন দেওয়া হলো, সারা জীবন ভেতরে থাকতে হবে, রাজ্যপাল বা রাষ্ট্রপতির অনুমতি ছাড়া বেল হবে না, সব কিছু হয়ে গেল, কিন্তু
তারপরেও সেই ফ্যামিলির যে মানসিকতা, এই মানসিকতায় যদি পরিবর্তন না হয় তাহলে দেশের কোনোদিনও উন্নতি সম্ভব না। কেউ যদি ভাবে আমার ছেলেটা আজকে পারেনি পরে চেষ্টা করবে, তা না, আমার পকেটে পয়সা আছে ছেলেটাকে ঢুকিয়ে দিই, এই মানসিকতা কোনো বাবার বা কোনো মায়ের বা কোনো পরিবারের যদি পরিবর্তন না হয় তাহলে তো দেশকে বাঁচানো, সুপ্রিম কোর্ট কেন, সিবিআই এর সমস্ত অফিসার চলে এলেও এই দুর্নীতি থেকে দেশকে বাঁচানো যাবে না। সুতরাং আমার মনে হয় সচেতনতাটা খুব জরুরি। রাহুল গান্ধী বলেছেন যে নরেন্দ্র মোদী দাবি করেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আমি থামিয়ে দিয়েছি, তাহলে উনি যদি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামিয়ে দেয় তাহলে এই দুর্নীতিটাকে উনি রোধ করতে পারলেন না, কি বলবেন? আরে বাবা, ব্যাপারটা হচ্ছে যে যখন অন্য কেউ আপনার পাশে দুর্নীতি করছে, আপনার চোখের সামনে সেটা আসছে, আপনার হাতে ইডি সিবিআই রয়েছে, তখন আপনি একটা অ্যাডভান্টেজের জায়গায় থাকেন যে আমার হাতে সমস্ত কিছুর অ্যাডারটা রয়েছে, কিন্তু আপনার ক্যাবিনেটের লোক, আপনার পাশে বসা লোক, আপনার মন্ত্রিত্বের মধ্যে থাকা লোক, তারা যখন সেই টাকার ভাগটা খায় আর সেটা যখন প্রমাণ চোখের সামনে চলে আসে, তখন সেই লোকও কিছু করতে পারে না। দুর্নীতি থামাতে গেলে ভারতবর্ষের সেই সমস্ত পরিবারের বাবা মার মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে, যারা তার ছেলে মেয়েদের 35 লক্ষ টাকা দিয়ে তার অযোগ্য ছেলে মেয়েকে ডাক্তার করতে গিয়ে একটা সাধারণ বাড়ির ছেলে বা মেয়ে যার যোগ্যতা ছিল তার সিটটাকে নষ্ট করে দিয়েছে। এই দুর্নীতি ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রীও থামানো সম্ভব নয়। রাহুল গান্ধী তিনি এক কথা বলবেন, নরেন্দ্র মোদী তিনি ভারতীয় প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, তারা তাদের দলের হয়ে কথা বলবেন, পোস্ট তারা অনেক কিছুই হোল্ড করেন, কিন্তু মানসিকতায় দেশবাসীর পরিবর্তন দরকার। যদি প্রধানমন্ত্রী এটা প্রচার করেন, আমার মনে হয় যে দেশের মানসিকতার পরিবর্তন দরকার, না হলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। সাধারণ মানুষের মনের মধ্যে যদি এই পরিবর্তনটা না আসে তাহলে এই দুর্নীতি রোধ করা নরেন্দ্র মোদী কেন, ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রীর পক্ষেই করা সম্ভব নয়, কোনো নেতা আমলার পক্ষে করা সম্ভব নয়। মানসিকতার পরিবর্তন করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী তো কুসংস্কারে বিশ্বাসী, করোনার সময় বললেন না থালি বাজাও, লাইন বন্ধ করো, তাহলে ওনার কাছ থেকে কি এই সুন্দর সুন্দর ভাষা পাওয়া যাবে? সংক্ষেপে যদি একটু বলেন। কি বলবো, এখানে বলার মতন কিছু নেই। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ওই সব নিয়ে বলতে গেলে এখন অনেক কিছু বলতে হয়। করোনা তার 6-7 দিন আগেই অ্যাটাক করে দিয়েছিল, কোথাও একটা উপনির্বাচন ছিল বলে তিনি সেটাকে চেপে রেখেছিলেন, এটা স্পষ্ট। এবং সেখানে যেহেতু যখন উপনির্বাচনটা মিটে গেল তারপরে এসে তিনি সেইটা বললেন। এবং অন্যান্য দেশে যেটা করোনার সময় বলা হয়েছিল যে বাইরে যেও না বা আলাদা থাকো বা বেশি কাছাকাছি থেকো না, ভাইরাসটা ছড়িয়ে যেতে পারে, সেইটাকে তিনি ইউটিলাইজ করার জন্য বললেন থালা বাজাও, এই করো সেই করো, লোককে সারা লাইট বন্ধ রাখো, সারা ভারতবর্ষের লোকে থালা বাজিয়ে দিল। আমাদের দেশ শিক্ষিত দেশ নয়, এই দেশের 50%-এর বেশি মানুষের মধ্যে শিক্ষার আলো পৌঁছায়নি। দেশকে সঠিক শিক্ষাটা যদি সরকার দেয় তাহলে তাদের এই সব নাটকবাজি বন্ধ হয়ে যাবে। একটুখানি আপনাকে বলবো যে আপনি বললেন মানুষকে সচেতন হতে, নরেন্দ্র মোদী কুসংস্কারে বিশ্বাসী, থালা বাজাও লাইট বন্ধ করো বললেন, সেই জায়গায় আমরা দেখলাম যে রতন টাটা তিনিও থালা বাজাচ্ছেন, অমিতাভ বচ্চন তিনিও থালা বাজাচ্ছেন। তাহলে ওনাদের মতো মানুষ যদি কুসংস্কারে ডুবে থাকে তাহলে এই সাধারণ মানুষ যারা 30-40 লাখ টাকা দিয়ে যারা চাকরি নিচ্ছে, এদের পরিবর্তন, মানুষের মনের পরিবর্তন আসবে কীভাবে? হ্যাঁ, সেটাই হচ্ছে ব্যাপার। আমাদের দেশে সব কিছুই সম্ভব। এবং এই জন্যই এই যে বহুজাতিক সংস্থা যারা বিজ্ঞাপন করে, তারা দেখবেন বড় ক্রিকেটার বা বড় অভিনেতা তাদেরকে দিয়ে বিজ্ঞাপনটা করায়, কারণ তার ওই কেমিক্যাল দেওয়া প্রোডাক্টটা তারা খাবে কি না খাবে হাতে ধরে দেখিয়ে দিল, সেটা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা করে। দেশের এই যে মানসিকতা, এই পরিবর্তন হওয়া খুব অসম্ভব ব্যাপার। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে দেশবাসী তারা ভোট দিয়ে নির্বাচন করেছেন, তারা ভোট দিয়ে আজকে একটা দলকে সরকারে এনেছেন যারা আজকে দেশের শাসন করছে। কিন্তু সেই দেশবাসীকে বিপদের মধ্যে ফেলে দেওয়া, সেই দেশবাসীর মানসিকতার পরিবর্তন আনার জন্য কোনো রকম সচেতনতা ভাবে প্রচার না করা, এটাও কিন্তু একটা দেশবাসীর সঙ্গে গদ্দারি। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এনারা যদি নিজেরা সচেতন না হন, কারণ তাদের এটা মনে রাখতে হবে তারা মাস আইকন, অমিতাভ বচ্চন বলুন বা ওই যে আপনি যার নাম বললেন রতন টাটা, এরা একটা মাস আইকন। এরা যদি এরকম করেন তাহলে দেশবাসী আর কি করতে পারে, এদেরকেও চিন্তা ভাবনা করতে হবে। আমাদের দেশে কি জানেন তো, মানুষ চায় খুব প্রচারের আলোয় থাকতে, বিশেষ করে অভিনয় জগতের লোকরা, বড় বড় ব্যবসায়ীরা, তারা চায়। কিন্তু আজকে
দেশবাসীর যে কি ক্ষতি হচ্ছে এইটার প্রচার যদি তাদের মাধ্যমে না হয়, তারা যদি তাদের নিজেদের আখের গোছাতেই ব্যস্ত থাকে, তাহলে দেশের আরও অবনতি হবে। সেইটা যদি চায় দেশের সরকার, তাহলে তারা সেই অনুযায়ী কাজ করবে। এছাড়া আর বলার মতন কিছু নেই। কুসংস্কার দিয়ে কিছুই হবে না। তবে একটা জিনিস ভালো হয়েছে, এই প্রবেশিকা পরীক্ষা নিয়ে যখন কথা হচ্ছে, নতুন করে যে প্রবেশিকা পরীক্ষা হবে এটা সুপ্রিম কোর্ট বলেছে, এবং সেক্ষেত্রে একটা জিনিসের পার্থক্য দেখুন, মানে কি বলবো, দুর্নীতি সবাই করেছে, কিন্তু একটা জিনিসের পার্থক্য আমার ভালো লেগেছে, সুপ্রিম কোর্টে এটারও হেয়ারিং হয়েছে, সুপ্রিম কোর্টে এসএসসিরও হেয়ারিং হয়েছে। এসএসসি হেয়ারিংয়ের সময় বলা হয়েছিল কি, ভোট সামনে আছে, না ক্যাবিনেটকে ঢোকানো যাবে না, ক্যাবিনেটের ব্যাপারটা পরে ডিসিশন হবে, এখন আপাতত স্টে দিন। কিন্তু ওখানে হেয়ারিংয়ের সময় যখন বলা হয়েছে এরা 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 জড়িত, কেন্দ্রীয় সরকারের পরীক্ষা, সেখানে দুর্নীতি হয়েছে, কেন্দ্রীয় সরকারের যারা প্রতিনিধি সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন তারা কিন্তু মেনে নিয়েছেন, এবং সুপ্রিম কোর্ট যখন বলেছে পরীক্ষা পুরো বাতিল হবে এবং নতুন করে পরীক্ষার ডেট ঘোষণা হবে, তারা কিন্তু তার বিরোধিতা করেননি। সুতরাং দুর্নীতিটাকে তারা স্বীকার করে সেই জায়গাটাকে যাতে দুর্নীতিমুক্ত করা যায় সেইটা তারা অ্যাটলিস্ট চেষ্টা করেছেন, যেটা আমাদের রাজ্যের প্রতিনিধিদের মধ্যে সুপ্রিম কোর্টে এসএসসি মামলায় দেখা যায়নি। এটাই পার্থক্য। একটা কেন্দ্রীয় সরকার, দেখুন একটা ব্যাপার হচ্ছে যে এত বড় দেশ, এত হাজার কিলোমিটার তার বিস্তার, একটা পরীক্ষা, একটা প্রবেশিকা পরীক্ষা আপনি একটা দিন ঘোষণা করলেন, প্রত্যেকটা রাজ্যে সকাল 10টা থেকে দেখা গেল 12টা অবধি পরীক্ষা হবে, 12 লাখ থেকে 15 লাখ পরীক্ষার্থী। প্রবেশিকা পরীক্ষা সেন্ট্রালের, কিন্তু ইউজ কাকে করা হবে, এখানকার স্কুল, এখানকার কলেজ, এখানকার টিচার, তারাই গার্ড দেবে, তারাই প্রশ্নপত্র ডিস্ট্রিবিউট করবে। দেখুন এইটাও তদন্ত করে দেখার ব্যাপার রয়েছে যে যেখান থেকে প্রশ্নগুলো এসেছে সেখান থেকে সেন্টারে চলে আসে 24 ঘন্টা আগে। 24 ঘন্টা আগে যখন প্রশ্নপত্র চলে আসে, তার 2 ঘন্টার মধ্যে বহু স্টুডেন্টের কাছে সেই প্রশ্নপত্র চলে যায়, এবং কি উত্তর লিখতে হবে সেটাও চলে যায় যখন তারা সেই টাকাটা তাদেরকে পাঠিয়ে দেন। সুতরাং যে যে জায়গাগুলোয় এই দুর্নীতিগুলো হচ্ছে, কেন হচ্ছে, এইটা ভালোভাবে যদি ঠিক করা যায়, তাহলে ভবিষ্যতে দেশের উন্নতি সম্ভব বলে আমার মনে হয়।